আজ পর্যন্ত নেতাজির মৃত্যুদিন পালন করা হয় না। আজ পর্যন্ত বহু কমিশন, হাজার হাজারো কমিশন বসেছে, আরো বসবে ভবিষ্যতেও, কিন্তু কোনো কমিশন এর রিপোর্ট খুঁজে পাবে না। কারণ দেবতা তো তিনি, মানুষ রূপে দেবতা হয়ে যিনি এসেছেন, তার মৃত্যুদিন খুঁজে পাওয়া কি মানুষের সাধ্য? তাই কোনোদিনই পাবে না, হাজারো কমিশন বসতে থাকে। তুলে দিচ্ছি, আমাদের সঞ্চালনায় আছেন শ্রী গৌর মোহন দাস মহাশয়, উনি বাকি কথা বলবেন। যে দশম শ্রেণীতে প্রথম হয়েছে এবছর নিরুপম ঘোড়াই, তাকে দিয়ে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে আমাদের, এবং ছাত্রদের প্রতিনিধি হিসাবে সে পুষ্পার্ঘ নিবেদন করেছে নেতাজির চরণে। এবং এই ট্র্যাডিশন চলতে থাকুক, এতেও ছাত্ররা অনেকটা ইন্সপিরেশন পায়। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উত্তরা ধরণী তল, অরুণ প্রাণের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, উষারে দুয়ারে হারিয়া ঘাট, আমরা আনিব রামপ্রভাত, আমরা টুটিব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, নব নবীনের গাহিয়া গান, সজীবে করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, উষারে দুয়ারে হারিয়া ঘাট, আমরা টুটিব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, নব নবীনের গাহিয়া গান, সজীবে করিব মহাশ্মশান, আমরা বাহুতে নবীন বল, চল 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 চল। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখোপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কা পুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তোমার জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মিথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।
নমস্কার। যিনি গ্রামে গঞ্জে স্বাধীনতার গান গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিলেন, সেরকম একটি গান আমি গেয়ে শোনাচ্ছি। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। তাথই তাথই তৈ প্রেমী প্রেমী দং দং, তাথই তাথই তৈ প্রেমী প্রেমী দং দং। ভূত পিশাচ নাচে যোগিনে সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনে সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। ভয় কি মরণে। দানব দলনে প্রয়ে উন্মাদিনী, আর কি দানব হাঁটিবে বঙ্গে। দানব দলনে হয়ে উন্মাদিনী, আর কি দানব হাঁটিবে বঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান। থাকে থাকে প্রাণ, না হয় যাইবে প্রাণ। ভারতী মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। তাথই তাথই তৈ প্রেমী প্রেমী দং দং, তাথই তাথই তৈ প্রেমী প্রেমী দং দং। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। ভয় কি মরণে। লইয়ে কৃপান হৌরে আগুয়ান, লইয়ে কৃপান হৌরে আগুয়ান। নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। ভয় কি মরণে মরণে মরণে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। তাথই তাথই তৈ প্রেমী প্রেমী দং দং, তাথই তাথই তৈ প্রেমী প্রেমী দং দং। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমরণ। মাতঙ্গী মেতেছে আর সমরণ, মাতঙ্গী মেতেছে আর সমরণ। শিক্ষক মহোদয়গণ ও পূজ্যপাদ মহারাজকে যথাযোগ্য সম্মান ও প্রণাম জানিয়ে আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শুভ দাশগুপ্ত বিরচিত আমি সুভাষ বলছি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত ফুল যে তুমি ঢাকাই পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগে এক মধ্যরাতে এলকিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। এক ছায়ামূর্তি গায়ে চাদর দিয়ে পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চল, সজাগ সতর্ক দৃষ্টি। সেই সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি অন্ধকার চিরে ছুড়ে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টি শীত, গ্রীষ্ম, বর্ষা, উধাও। তুমি সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া
সব মাটিতে থাকে তোমার অনুস্বার পায়ের ছাপ, রাইফেলে থাকে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে থাকে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। স্বাধীনতার জন্য তুমি রক্ত চেয়েছিলে, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ফেলে যাওয়া লুট রাজ্যপাট, তারাই রইল সুখে। ভারতবর্ষের সম্পদে তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিস আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুত, তোমার নয়। ইংরেজরা গরিবদের পায়ের তলায় রেখেছিল, আর আমরা বড়লোকদের মাথায় করে রাখছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করছি। ইংরেজরা আমাদের দেশ থেকে সম্পদ লুট করছে, আর আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজরা আমাদের দিয়েছে লাঠি, চাবুক আর গুলি, আর আমরা দিয়েছি মাফিয়া, মাস্তান, নেতা আর বুলি। ইংরেজরা আমাদের দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আর আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেলা। 56 বছর আগে এক মধ্যরাতে তুমি এই পরাধীন দেশ ছেড়ে চলে গিয়েছিলে এক স্বাধীন স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, এসেছে স্বাধীনতা তার কাঁধে এক ভরা ঝুলি নিয়ে। ভোট নামক রাজসূয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসর ন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরক চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরানো শুধু ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর আগ্রহে কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে সেই স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? আমি সুভাষ বলছি। নমস্কার। শতকোটি প্রণাম জানাই। আজকের এই মহান বিপ্লবী, তার জন্মদিন, তার প্রতিকৃতিতে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে এবং মঞ্চে উপস্থিত মহারাজগণ এবং আমার কলিগ এবং সামনে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের দেশপ্রেমিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়েই বলি, আগে সায়ন পণ্ডা নেতাজি সম্পর্কে অনেক কিছু বলে গেছে। আমি সেইগুলোকে এড়িয়ে একটু সেই অংশগুলোকে বাদ দিয়ে যে অংশগুলো এখনো বলেনি, আমাদের অনেকের কাছে এখনো পর্যন্ত অজানা, সেগুলোকে জানান দিতে আমার কিছু কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা দেখি 1897 খ্রিস্টাব্দের আজকের এই পবিত্র দিনে উড়িষ্যার কটক শহরে এই মহান বিপ্লবী জন্মগ্রহণ করেছিলেন। তার স্কুল জীবন, কলেজ জীবন অতিক্রম করে তিনি দেশের জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এবং আমরা জানি প্রত্যেকের জীবনের উত্থান পতনের কাহিনী থাকে, ঠিক তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্থান পতনের মধ্যে দুটি সাল গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 1938 হরিপুরা অধিবেশন, আর একটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশন। এই দুটি অধিবেশনে আমরা দেখেছিলাম সেই সময় ইংরেজদের দেওয়া ভারতবর্ষের গিফট হিসাবে আমরা জানি 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। সেই জাতীয় কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ অধিবেশন হিসাবে 1938 খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অধিবেশন বসেছিল। কারণ সেই সময় মহাত্মা গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস পুরোপুরিভাবে পরিচালিত হচ্ছিল। সেই সময় গান্ধীজির অনুমতিক্রমে আমরা দেখেছিলাম সবার সম্মতিক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছিল। কিন্তু পরক্ষণে একটা ঘটনা ঘটল। কি ঘটনা? আমরা দেখব যে সুভাষচন্দ্র বসু সভাপতি পদে বসার পর তিনি গান্ধীজির সাথে বা গান্ধীজির মতের সাথে যখন মতানৈক্য ঘটল, সেই সময় আমরা দেখলাম গান্ধীজি সহ জাতীয় কংগ্রেসের বিভিন্ন সদস্যরা এই নেতাজি সুভাষচন্দ্র বসু বিরোধী হয়ে ওঠে। তখনই তারপরের সাল 1929 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ত্রিপুরী অধিবেশনে আমরা দেখেছিলাম সেই সময় যখনই অর্থাৎ দেখলো যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সভাপতি পদে আর ফের
অর্থাৎ মনোনীত করবেন না, এরকমই একটা পরিস্থিতি যখন তৈরি হলো, তখনই নিজেকে পরবর্তী অধিবেশনের সভাপতি পদে অর্থাৎ নিজের নামটা অর্থাৎ কিন্তু উচ্চ স্বরে ঘোষণা করলেন। যখনই ঘোষণা করলেন তখনই গান্ধীজি এবং গান্ধীজির অনুগামী অত্যন্ত অতর্কিত ভাবে অত্যন্ত ব্যথিত হয়েছিল, দুঃখিত হয়েছিল। তখনই সেই সময় জওহরলাল নেহরু বিদেশ থেকে ভারতে পদার্পণ করেছেন। তখন জওহরলাল নেহরুকে প্রস্তাব দেওয়া হলো এই অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরোধী ক্যান্ডিডেট হতে, কিন্তু জওহরলাল নেহরু সেই সময় কিন্তু এই প্রস্তাবের কিন্তু সহমতি বা সহমত পোষণ করেননি। তারপর আমরা দেখব মৌলানা আব্দুল কালাম আজাদকে তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরোধী হিসাবে তার আবার প্রস্তাব দেওয়া হয়, সেটাও নাকচ করলো মৌলানা আব্দুল কালাম আজাদ। তারপরে আমরা দেখব অন্ধ্রপ্রদেশের এক নেতাকে পট্টভি সীতারামাইয়াকে এই গান্ধীজির একটা বিরোধী ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করানো হলো। তখন গান্ধীজি উচ্চস্বরে বলেছিলেন এই পট্টভি সীতারামাইয়া হচ্ছে দাঁড়ানো ঠিক আছে, কিন্তু পক্ষান্তরে আমি কেবলমাত্র ক্যান্ডিডেট। কিন্তু দেখছিলাম যে সেই ভোটাভুটিতে পট্টভি সীতারামাইয়া পরাস্ত হলো এবং পরাস্ত হওয়ার পর গান্ধীজি অত্যন্ত ব্যথিত হয়েছিল এবং তিনি বলেছিলেন এই হার আমি কিন্তু মানছি না। কিন্তু পরক্ষণে আমরা দেখেছিলাম যে গান্ধীজির সাথে নেতাজির তীব্র মতানৈক্য ঘটল। তীব্র মতানৈক্য ঘটার পর আমরা জানি জাতীয় কংগ্রেসের সভাপতি কেবলমাত্র সেই জাতীয় কংগ্রেসের অধিবেশন আহ্বান করে থাকেন। সেই সময় 1939 খ্রিস্টাব্দে ওয়ার্ধায় একটা জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল, আর সেই অধিবেশন আহ্বান করার দায়িত্ব কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কাঁধে পড়েছিল। তিনি আহ্বান করেছিলেন, কিন্তু সেই সময় অত্যন্ত জ্বরে তিনি আক্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ার পর আমরা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরুকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে এবং মহাত্মা গান্ধীজিকে টেলিগ্রাম মারফত জানিয়ে দিলেন যে এই অধিবেশন যাতে যে ঘোষণা করা হয়েছিল সেটা যাতে নাকচ করা হয়, প্রত্যাখ্যান করা হয়। কিন্তু আমরা দেখব এই সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধীজি, জওহরলাল নেহরু তাতে কোনো সায় দেয়নি। কিন্তু সেই 1939 খ্রিস্টাব্দে ওয়ার্ধায় অধিবেশনে তীব্র জ্বরে 104 ডিগ্রি জ্বর ছিল তখন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার ভাইজি ছিল নার্স, সেই নার্সকে সঙ্গে করে নিয়ে ওয়ার্ধাতে অধিবেশনে এসেছিলেন। এসে দেখলো জাতীয় কংগ্রেসের সমস্ত ওয়ার্কিং কমিটির সদস্যরা একে একে পদত্যাগ করছেন। সেই দেখে নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত ব্যথিত হয়েছিল, বিচলিত হয়ে উঠেছিলেন। তাই তিনি আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিলেন এবং পদত্যাগ পত্র জমা দিলেন। তারপর আমরা জানি এক কাহিনী, দুটি তিনি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। আমরা দেখেছিলাম এক কলকাতার এলগিন রোড থেকে 1941 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে তিনি পাড়ি দিয়েছিলেন কলকাতা থেকে। এছাড়া আরেকটা ছদ্মবেশ নাম তিনি গ্রহণ করেছিলেন সিনার অরল্যান্ডো ম্যাথসেটো। তিনি যখন আমরা দেখব কাবুল থেকে যখন জার্মানির বার্লিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন তিনি আর এক ছদ্মনাম গ্রহণ করেছিলেন। এইভাবে একের পর এক বিদেশের মাটিতে ভারতের বিপ্লববাদী জাগরণকে বা বিপ্লববাদী কথাকে তিনি তুলে ধরেছিলেন। আমরা যেমন দেখি যে ভারতবর্ষকে চিনতে হলে যেমন স্বামী বিবেকানন্দকে জানতে হয়, পড়তে হয়। এছাড়াও আমরা এই ভারতের বিপ্লববাদী জাগরণকে এই বিশ্বের মানচিত্রে, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি আমরা জানি তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানতে হবে। একে একে আমরা দেখব ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে সেই সময় আইএনএ গঠিত হলো। তারপর রাসবিহারী বসু যখন গেল তার হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হলো এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করলো রাসবিহারী বসু। তারপর যখন নেতাজি সুভাষচন্দ্র বসু এই জার্মানির হিটলার, ইতালির মুসলিনের সঙ্গে সাক্ষাৎ করে যখন কিছু ভারতের জন্য কিছু হলো না, তখন এই জাপানের এই ব্যাংককে আবার এসে তিনি আবার এই সিঙ্গাপুরে এসে আমরা দেখব সেই সময় এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এবং আইএনএর সমস্ত দায়িত্ব জাপান সরকার তাকে তুলে দিল
এবং সেই সময় আমরা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সরকার প্রতিষ্ঠান করলেন। সেই সরকারের নাম হচ্ছে আজাদ হিন্দ সরকার। আর একটা ফৌজ গঠন করলেন, তার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। সেই ফৌজকে বিভিন্ন ব্রিগেডে বিভক্ত করে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তিনি সংকল্পবদ্ধ হলেন। একে একে আমরা দেখব যে বার্মা, নাগাল্যান্ডের কোহিমা, ইম্ফল, সেখানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে এক উচ্চস্বরে তার কথা ধ্বনিত করেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই সংকল্পবদ্ধে গোটা ভারতবর্ষের জনগণকে উচ্চস্বরে ঐক্যবদ্ধ করতে তিনি অর্থাৎ দৃঢ় চেতা মানসিকতা তিনি নিয়েছিলেন। এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মানুষকে কিন্তু একটা অন্য মাত্রা, অন্য স্বাধীনতা দান, অন্য স্বাধীনতা সংগ্রামকে উপহার দিয়েছিলেন। কিন্তু আজ আমরা গোটা ভারতবাসী সেই মানসিকতাকে, সেই দৃঢ়চেতা মনোভাবকে আমরা কতটা বহন করে নিয়ে চলেছি সেটা কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা। যাই হোক, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ একেবারে সমাপ্তি লগ্নে, সেই সময় যখন কিছু হলো না, জাপানের যখন পরাজয়, আমেরিকার আক্রমণে, তখন দেখলো আর এই আজাদ হিন্দ ফৌজকে, আজাদ হিন্দ সরকারকে চালনা করা সম্ভব নয়। তখন তিনি পাড়ি দিয়েছিলেন এক বিমানে। আর আমরা জানি না ওই বিমান দুর্ঘটনা হয়েছে কিনা, রাশিয়ায় পৌঁছেছে কিনা। আমরা জানি বিভিন্ন ঐতিহাসিক সেই সময় দুটো কথা বলেছিলেন যে সেই সময় কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। আর সেই সময় যে দুটো ছদ্মনাম গ্রহণ করেছিলেন, সেই ছদ্মনামে ওই বিমানে কোনো যাত্রী ছিল না। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় গেল? আজও আমাদের প্রশ্ন জিজ্ঞাসা। যাই হোক, আজকের দিনে, এই পবিত্র দিনে সেই নেতাজির স্বপ্ন, নেতাজির উদ্দেশ্য তখনই পূরণ হবে যদি আমরা যে যার স্থানে আছি সেই স্থানগুলোকে যদি, সেই পথগুলোকে যদি, সেই কাজগুলোকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি, সঠিকভাবে পরিচালনা করি, তাহলে নেতাজির স্বপ্ন, স্বামীজির স্বপ্ন, রবীন্দ্রনাথের স্বপ্ন একদিন না একদিন আমাদের ভারতবর্ষ বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন লবে। আমরাও সেই স্বপ্ন দেখতে পাবো। অতএব আমরা আজকের দিনে সেই সংকল্পবদ্ধ নিয়ে আমরা এগিয়ে চলি, তখনই আমাদের কর্ণগোচরে ধ্বনিত হবে আমি সুভাষ বলছি। অতএব এই বলে আমি আবার সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। তোমরা অনেকক্ষণ থেকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো, আমি জানি অধৈর্য হয়ে পড়ছে। বেশি কিছু আমি বলবো না, চিন্তা নেই। আর আমার এই ছোট্ট বলার পরে গান হয়ে শেষ হয়ে যাবে, তো একটু ধৈর্য ধরো সবাই। আজকে আমরা রামকৃষ্ণ মিশন মনসাদ্বীপ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় সমস্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক মন্ডলী, মহারাজবৃন্দ সবাই আজকে সমবেত হয়েছি আমরা এই নেতাজি জন্ম জয়ন্তী পালন করার জন্য। আজকে সকাল থেকে তোমরা বিভিন্ন রকমের কথা শুনছো, রেডিও, টিভিতেও নেতাজির জন্ম জয়ন্তী সারা বিশ্বে পালন হচ্ছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে তো প্রায় প্রত্যেকটি স্কুলেই আজকের এই নেতাজি জন্ম জয়ন্তী পালন হয়। নেতাজি সম্পর্কে ছাত্র, শিক্ষক সবাই অনেক কিছুই বললেন। আমাদের মাননীয় সঞ্চালক মশাইও অনেক কিছু তোমাদেরকে জানালেন, তোমরা অনেক কিছু জানতে। আমিও আর কিছু বলার চেষ্টা করছি। এই নেতাজি যখন 5 বছর বয়স, তখন তার আদর্শ শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির দেহত্যাগ হয়। তোমরা শুনলে 1897 সালে আমাদের নেতাজি জন্ম হয় এবং 1902 খ্রিস্টাব্দে স্বামীজি 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণ হয়। ছোট থেকেই নেতাজি একটা আধ্যাত্মিক চরিত্রের ছিলেন। ভগবত বিষয়ক ভাবনা চিন্তা তার মধ্যে, তার মা, তার বাবা বা তার যা আত্মীয় স্বজন, তাদের দ্বারা তার একটা আধ্যাত্মিক মনন তৈরি হয়েছিল। এবং ছোট থেকেই স্বামীজির যে আদর্শ, শুদ্ধ পবিত্র হওয়া, মানুষের জন্য কাজ করা, এইসব তাকে অনুপ্রাণিত করেছিল। যত তিনি বড় হয়েছিলেন তত তিনি স্বামীজি বা ঠাকুরমা স্বামীজির ভাবের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছিলেন। তোমরা এটা হয়তো অনেকে শুনে থাকবে,
সিঙ্গাপুরে যখন তিনি আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে ছিলেন, তখন সেই সিঙ্গাপুরে আমাদের রামকৃষ্ণ মঠ ছিল। সেইখানে গিয়ে এক রাত্রে সেখানকার যে অধ্যক্ষ মহারাজ, তার কাছে তিনি যেতেন মাঝে মাঝে এবং স্বামীজির কথা শুনতেন। স্বামীজির যে চরিত্র গঠন করা, মানুষ হওয়ার কথা বলেছিলেন, সেইগুলো তিনি খুব বিশ্বাস করতেন। এবং মানুষ যদি ঠিক মানুষ যদি না পাওয়া যায়, দেশের স্বাধীনতা এলেও সেটা রক্ষা করা খুব দুরূহ হয়ে ওঠে। আমরা আজকে কিন্তু এটা তার কথা উপলব্ধি করছি যে দেশ আমাদের স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের যে দেশ স্বাধীন হওয়ার পরে একটা সুস্থ দেশকে পরিচালনা করার জন্য একটা সুস্থ সমাজের যে দরকার, সেই সুস্থ সমাজ কিন্তু গড়ে উঠতে পারেনি এখনো। তো স্বামীজি, নেতাজি, এদের আদর্শে আমরা যদি উদ্বুদ্ধ হয়ে তাদের যে স্বপ্ন ছিল যে শুদ্ধ মানুষ, শুদ্ধ পবিত্র হব, আমরা সবাই ভালো মানুষ হব, আমরা আমাদের আশেপাশে যারা আমাদের আছে তাদেরকে আমরা দেখভাল করব, তাদের ভালোর জন্য আমরা সবসময় সচেষ্ট হব, আমরা খারাপ চিন্তা করব না, আমরা দেশের এবং দশের সৎ চিন্তা করব। এইসব আদর্শগুলো আজকে স্মরণ করাই কিন্তু এদের জন্মদিন পালন করার প্রধান কারণ। মানে আমরা যাতে তাদের এই কথাগুলো, তাদের এই আদর্শগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। শুধু বড় বড় কথা শুনে কিন্তু কোনো লাভ নেই। সেই কথাগুলো আমাদের জীবনে যদি আমরা ফুটিয়ে তুলতে না পারি, তাহলে কিন্তু এই জন্মদিন পালন করার কোনো অর্থই থাকে না। কিন্তু আমরা প্রত্যেকে আজকে শপথ নেব যে আমরা স্বামীজি, নেতাজি এদের আদর্শ অনুসারে চলবো। আর স্বামীজি এবং নেতাজির কি আদর্শ তোমরা বিভিন্ন রকম বই আছে, দেখবে, সেই বইয়ে পাবে। বেশি কিছু দেখতে হবে না, ভালো মানুষ হও, শুধু এইটুকুই বলবো। শুদ্ধ পবিত্র হও, ভালো হও, নিজেদের বাবা মাকে সম্মান করো, নিজেদের গুরুজনদের সম্মান করো, শিক্ষক মহাশয়দের কথা শুনে চলবে, বাবা মার কথা শুনে চলবে, তাহলেই দেখবে আমরা ভালো হয়ে যাব। বেশি কিছু ভাবতে হবে না। বাবা বা মাস্টার মশাইরা যেটা বলছে সেইটা যদি ভালো করে পালন করো, দেখবে সবাই আমরা ভালো হয়ে উঠবো। এবং তখনই কিন্তু এই নেতাজির জন্মদিন পালন করা বা স্বামীজির জন্মদিন পালন করা, এগুলো সার্থক হয়ে উঠবে। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। সকলে ভালো থাকুন। আর এই অনুষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে, সেই জন্য সমস্ত শিক্ষক মন্ডলী, বিশেষ করে আমাদের গৌরবাবু, নারায়ণবাবু বা আরো অন্যান্য সমস্ত শিক্ষক মহাশয় এবং প্রাইমারি স্কুলের জহর স্যার, তারপরে মৃণাল বাবু, মানিক বাবু এবং অন্যান্য এই মাকুর বাবু, সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। অভিভাবক মন্ডলী যারা উপস্থিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের বিভিন্ন রকমের সমস্যা সত্ত্বেও তারা তাদের ছেলেদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। সমস্ত অভিভাবক বৃন্দকে সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত মাস্টারমশাইদেরকে নমস্কার। আমাদের আশ্রমের সন্ন্যাসী বৃন্দ এবং সর্বোপরি সম্পাদক মহারাজকেও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সশ্রদ্ধ নমস্কার জানাই। তো শেষমেশ ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করি সকলে আমরা যেন শুদ্ধ পবিত্র হতে পারি, আমরা যেন ভালো হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি। নমস্কার।
হ্যাঁ